বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এবং তৃতীয় নম্বর ক্লাসে আমরা মৌলের যোজনী এবং ধাতু অধাতু নিয়ে আলোচনা করব। কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের যোজনী বের করা যায় এবং কিভাবে বোঝা যায় এটা ধাতু হবে নাকি অধাতু হবে। ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাকি সাবজেক্টগুলোর অর্থাৎ সায়েন্সের বাকি সাবজেক্টগুলোর যদি ভিডিও দেখতে চাও তাহলে এখানে ফিজিক্স ফর সোল লিখে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমাদের চ্যানেলের ভিতরে আসবে। আসার পরে এই যে প্লেলিস্ট যে অপশনটা রয়েছে, প্লেলিস্ট অপশনটাকে ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখতে পারবা। এই যে এখানে দেখো রসায়ন বিজ্ঞান আছে, এখানে তারপরে যে পদার্থ বিজ্ঞান আছে, তোমাদের যার যে সাবজেক্টটা প্রয়োজন হবে এবং এখানে প্লেলিস্ট করা আছে, তোমরা এখান থেকে ইচ্ছামতো ভিডিও দেখতে পারবা ইনশাআল্লাহ। তো দেখো, গত ক্লাসে আমরা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন মৌলের যোজনী কত এবং সেটা ধাতু হবে নাকি অধাতু হবে। যেমন দেখো, যেসব মৌলের শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটি ইলেকট্রন থাকে তাদের যোজনী যথাক্রমে 1, 2, 3 হবে এবং এসব মৌলই ধাতু হবে এবং যৌগ গঠনকালে এসব মৌল ওই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন কি? ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। ঠিক আছে, আচ্ছা, অনেকে যদি না বুঝতে পারো তাহলে একটু বলি। এখানে দেখো, আমাদেরকে বলা হচ্ছে যেসব মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথ, আমাদের প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। যেমন দেখো, আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। কোথা থেকে জানলাম? প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এরকম একটা চার্ট দেখিয়েছিলাম। এখানে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, যোজনী এবং প্রতীক দেওয়া আছে। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করবা, পারমাণবিক ভরটা টেকনিকের মাধ্যমে বের করতে বলেছিলাম এবং যোজনীটাকে মুখস্থ করতে নিষেধ করেছিলাম যে যোজনী বের করা যায়, তোমরা মুখস্থ করবা না। যেমন দেখো, এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এর যোজনী কত? এইটা হচ্ছে যোজনী 1। কিভাবে বের করলাম সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। যেমন দেখো, এর ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p6, 3s1। যারা এখনো ইলেকট্রন বিন্যাস করতে পারো না তারা মূল চ্যানেলে যে প্লেলিস্টে চলে যাবা। এখানে দেখবা দ্বিতীয় নাম্বার যে ক্লাস, দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, এখানে দেখো 3s1। এখানে শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ হচ্ছে এই যে এটা 3s, এটা হচ্ছে শেষ কক্ষপথ 3s1। এটা হচ্ছে শেষ কক্ষপথ। তো এই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তো যদি কোনো মৌলের, আমরা কি বলেছি, যদি কোনো মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে 1। তাহলে এখানে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হবে 1। এই দেখো, এর জন্য সোডিয়ামের যোজনী কত হলো? 1 হবে। আবার যদি কোনো মৌলের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, যেমন দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, ম্যাগনেসিয়ামের Mg, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। এর ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2। দেখো, শেষ কক্ষপথ হচ্ছে এটা, এটা হচ্ছে শেষ কক্ষপথ। এখানে 2 আছে, n এর মান সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে শেষ কক্ষপথ, বুঝছো? n এর মান কত? সবচেয়ে বড় আছে 3। 3 এ s অরবিটাল কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে এর যোজনী কত হবে? 2 হবে। কেন? কারণ আমরা জানি কোন মৌলের শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে 1, যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে যোজনী হবে 2, যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে যোজনী হবে 3। ঠিক আছে, যেহেতু এখানে 2টা ইলেকট্রন আছে তাই যোজনী দেওয়া হবে 2। আবার যেমন আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3s2 এবং 3p1। 3p কত হবে? 3p1 হবে। এখন দেখো, শেষ কক্ষপথ কোনটা? এই পুরাটাই হচ্ছে শেষ কক্ষপথ। ঠিক আছে, এই পুরাটা হচ্ছে শেষ কক্ষপথ। এখন এখানে দেখো s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা। p অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা। টোটাল কয়টা আছে? 3টা ইলেকট্রন। দেখছো, শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী কত হবে? এই 3 হবে। ঠিক আছে, আর তাহলে আমরা বুঝলাম যদি কোনো মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে যোজনী তার 1 হবে, 2টা ইলেকট্রন থাকলে 2, 3টা ইলেকট্রন থাকলে 3 হবে। এভাবে তোমরা যেটা করবা, এখানে ইলেকট্রন বিন্যাস করে করে বের করবা যে
যেমন দেখো হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই যোজনী হচ্ছে 1, ঠিক আছে। লিথিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, যোজনী 1। তারপরে বেরিলিয়ামের 2টা আছে, যোজনী 2। হ্যাঁ, বোরনের 3টা আছে, তাই যোজনী হবে 3। এবং যাদের শেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টা ইলেকট্রন আছে, ওই সমস্ত মৌলকে বলা হয় ধাতু, ঠিক আছে। তুমি দেখেই বুঝতে পারবে এরা ধাতু নাকি অধাতু। যদি কোনো শেষ কক্ষপথে কোনো মৌলের 1টা ইলেকট্রন থাকে, তাহলে তার যোজনী হবে 1 এবং সেটা ধাতু হবে। 2টা থাকলে 2 যোজনী হবে, তো সেটা ধাতু হবে। 3টা থাকলে যোজনী 3 হবে এবং সেটাও ধাতু হবে। তবে এখানে ব্যতিক্রম আছে হাইড্রোজেন এবং হিলিয়াম, যেহেতু তাদের যোজনী সর্বোচ্চ, তাদের ইলেকট্রন সংখ্যাই 1 এবং 2, এজন্য তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, বুঝছো। এছাড়া বাকি সব মৌল এই নিয়মটা ফলো করবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যোজনী কিভাবে বের করতে হয় এবং ধাতু এবং অধাতু কিভাবে বুঝতে হয়। কিন্তু যদি এখন এরকম হয়, আচ্ছা আরেকটা কথা আছে, যৌগ গঠনের সময় মনে করো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 1টা ইলেকট্রন। যৌগ গঠনের সময় সোডিয়াম ওই ইলেকট্রনটা ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে, Na, এই যে Na তে পরিণত হবে। 1টা ইলেকট্রন ত্যাগ করলো, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে উপরে সেই কয়টা প্লাস হবে। 1টা ইলেকট্রন ত্যাগ করে এই যে প্লাসে পরিণত হলো, এটাকেই বলা হয় ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। আবার দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ছিল, ম্যাগনেসিয়ামের যোজনী ছিল 2, এটা 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে, ম্যাগনেসিয়াম Mg, যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে 2টা প্লাস হবে, যে 2 প্লাস হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন। আবার অ্যালুমিনিয়াম কি করলো, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে। বাইরের সেলে যদি 1টা ইলেকট্রন থাকে 1টা করবে, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে এটা অ্যালুমিনিয়াম 3 প্লাসে পরিণত হবে, ঠিক আছে। এইভাবে, তো এইভাবে আমরা কি করতে পারি, কোন মৌলের যোজনী বের করতে পারি এবং সেটা কি ধাতু নাকি অধাতু সেটাও বুঝতে পারি। এখন কথা হচ্ছে, যদি যেসব মৌলের শেষ কক্ষপথে 4 থেকে 8টি, মানে 4 থেকে 4, 5, 6, 7, 8টি যদি ইলেকট্রন থাকে, তাদের যোজনী কত হবে, তাদের যোজনী হবে 8 থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনটা বিয়োগ করলে যা হবে তাই। আচ্ছা আমি একটু বোঝাই দিই, মনে করো এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। ক্লোরিনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস কত হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 হবে। এখন বলো তো শেষ কক্ষপথ কোনটা, শেষ কক্ষপথ হচ্ছে এটা। আর শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে, s অরবিটালে 2টা আছে, p অরবিটালে আছে 5টা, যোগ করলে কত হবে, 7টা। টোটাল হচ্ছে 7টা ইলেকট্রন আছে কোথায়, s মানে শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এখানে কি বলা আছে, যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 4 থেকে শুরু করে 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 4, 5, 6, 7, তাহলে যোজনী কত হবে, যোজনী হবে 8 থেকে এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা, এটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত থাকে, এখানে থাকে 1, তাহলে ক্লোরিনের যোজনী হবে কত, 1। দেখো এই চার্ট অনুযায়ী এখানেও লেখা আছে, এখানে এই যে ক্লোরিনের যোজনী কত, এই যে ক্লোরিন হচ্ছে 17 নম্বরে, যোজনী হচ্ছে 1, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি কোন মৌলের যোজনী কত। যেমন দেখো আমরা সালফারের যদি যোজনী বের করি, সালফার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সালফার হচ্ছে 16 করলে কত হয়, 1s2, 2s2, 2p, এখানে দেখো 6, 3s2, 3p কত হবে, 3p এটা হবে 4। এখন দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে হচ্ছে এখানে 6টা হচ্ছে 6টা। তাহলে যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 4 বা 4 এর বেশি হয়, 4 থেকে 8 পর্যন্ত হয়, তাহলে কি করতে হবে, 8 থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। এখানে কত হয়, 2, তাহলে সালফারের যোজনী হবে স্বাভাবিক অবস্থায় 2, কিন্তু সালফারের যোজনীর ক্ষেত্রে এখানে দেখো সালফারের যোজনী 2, 4, 6 আছে। এটা কিভাবে হলো, পরিবর্তনশীল যোজনী আছে। যে সব মৌলের অনেকগুলো যোজনী আছে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়, ঠিক আছে। তো আমরা তো একটা এই যে স্বাভাবিক যেটা সেটা বের করা যায় এই নিয়মে, ঠিক আছে। আর কিছু কিছু মৌলের আছে যোজনী একাধিক, তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এই যে এই একটা পরিবর্তনশীল যোজনী, এরও পরিবর্তনশীল যোজনী আছে, ঠিক আছে। যেমন ফসফরাসের প্রথম যে মৌলটা আছে, মানে যোজনীটা আছে 3, সেটা আমরা বের করতে পারি এই নিয়মে, ফসফরাসের p। তো এটা পারমাণবিক সংখ্যা আছে 15, কি হবে ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p3 হবে। এখন বলতো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, দেখো 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে। 5টা ইলেকট্রন থাকলে 8 থেকে এই 5টা সংখ্যা বিয়োগ করতে হবে, কত হবে, 3 হবে, তাহলে যোজনী হবে 3। আবার দেখো সিলিকনের ক্ষেত্রে যেহেতু 3 যোজনী, মানে 8 থেকে বিয়োগ করেছি, ঠিক আছে। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল, 5টা। এখন এটা কি হবে, অধাতু হবে। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 4 এর বেশি, মানে 4 বা 4 এর বেশি থাকে, তখন সেটাকে বলা হয় অধাতু। তো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত, 14।
এখন ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2 2p6 3s2 এবং 3p2 হবে। এখন শেষ কক্ষপথে দেখো মোট কয়টা ইলেকট্রন আছে, এখানে s অরবিটালে 2টা, p অরবিটালে 2টা, 4টা হলো। এখন 4টা যদি হয় তাহলে যোজনী কত হবে, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 4 হয়, তাহলে যোজনী হবে 4। এবং এটা হবে কিন্তু অধাতু। অধাতু কেন অধাতু হবে, শেষ কক্ষপথে দেখো 4টা ইলেকট্রন আছে। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে, 6টা অথবা দেখো 6টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে বা 8টা ইলেকট্রন থাকে, তখন ওরা হবে অধাতু। এই সমস্ত মৌলগুলো কি হবে, অধাতু হবে। এবং তাদের যোজনী তো আমরা বের করা শিখেছি, এবং তারা ধাতু নাকি অধাতু সেটাও আমরা কিন্তু শিখে ফেললাম, তাই না? এই ধাতু, এই যারা অধাতু তারা কি করে, ইলেকট্রন গুলো গ্রহণ করবে। কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, এখানে দেখো, যদি যেমন ক্লোরিনের যোজনী, ক্লোরিনের যোজনী কত হয়েছে বলতো, ক্লোরিনের যোজনী এখানে 1 হয়েছে, তাই না? যার যোজনী যত, মানে যারা অধাতু তাদের যার যোজনী যত, ততগুলো ইলেকট্রন তারা গ্রহণ করবে। যেমন এদের ইলেকট্রন বিন্যাস তো আমরা প্রথমেও দেখেছি, 1s2 2s2 2p6 3s2 এবং 3p5 3p5, ঠিক আছে, 3p5। তো এখানে 3p5, এখানে শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। তাহলে যোজনী কত হবে, 8 থেকে 1 বিয়োগ করতে হবে, কয়টা হয়, তাহলে 1 হয়, তাহলে যোজনী হবে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, মনে করো এটাও অধাতু তো অবশ্যই, আর্গন। মনে করো আর্গনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে দেখি, এই যে এখানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 এবং 3p6 হয়ে যাবে। এখন দেখো তো মোট কয়টা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন আছে। 8টা থাকলে কি করতে হবে, 8 থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে কত হলো, 0। তার মানে এই আর্গনের কোনো 0 নাই, এরা ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না, কারোর সাথে বিক্রিয়াও করে না। তাহলে ক্লোরিন কি হবে, দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে ছিল 7টা ইলেকট্রন এবং সেটা 1টা ইলেকট্রন গ্রহণ, তার যোজনী হচ্ছে 1। তো ওই যে যার যোজনী যত, সে ততগুলো বিক্রিয়া গ্রহণের সময়, বিক্রিয়া অংশগ্রহণের সময় ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে, দেখো ক্লোরিন তো এখানে মাইনাস হবে, মাইনাস কত, যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ততগুলো মাইনাস হবে। যেমন দেখো অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের কত 8, তো পারমাণবিক সংখ্যা আছে 8, ইলেকট্রন বিন্যাস 1s2 হবে 2s2 হবে 2p কত হবে 4 হবে। শেষ কক্ষপথে দেখো এখানে মোট কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। তাহলে যোজনী কত হবে, 8 - 6, তার মানে 2টা। এখন এটা অধাতু, আর এরা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। কতগুলো ইলেকট্রন, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে এই যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে উপরে ততগুলো মাইনাস হয়ে যাবে। তাই আমরা এখানে বুঝতে পারলাম কোনগুলো হচ্ছে ধাতু এবং কোনগুলো হচ্ছে অধাতু। তোমরা যেটা করবা, এইভাবে ইলেকট্রন বিন্যাস করে সবগুলো মৌলের যোজনীগুলো বের করার চেষ্টা করবা, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যৌগমূলকের যোজনী সম্পর্কে জানতে হবে। তো এইটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। যৌগমূলক কাদেরকে বলা হয়, একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটা আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেসব পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। দেখো দেখতে যৌগের মতো, এই যে এটাও কি দেখতে যৌগের মতো না, কিন্তু এরা ইলেকট্রন ত্যাগ করে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, এই যে প্রথমে যেটা রয়েছে অ্যামোনিয়াম, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু দেখতে তো এটা কি একটা যৌগের মতো না, NH4, এই যে, তাই এটা একটা যৌগ, কিন্তু এরা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে। বিক্রিয়া যখন অংশগ্রহণ করে তখন এরা ইলেকট্রন ত্যাগ করে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, উপরে একটা প্লাস আছে, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করবে। এই দেখো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম উপরে একটা প্লাস না, তাই তার আধান সংখ্যা আছে +1 এবং যোজনী হবে 1। যোজনী কিন্তু নেগেটিভ বা পজিটিভ হয় না, অলওয়েজ পজিটিভই হবে, ঠিক আছে। মানে প্লাস মাইনাসের দেওয়ার প্রয়োজন নেই, সবগুলোর ক্ষেত্রে কোনো চিহ্ন বসানোর দরকার নেই, ওটা বোঝাচ্ছে পজিটিভ আর কি। এরপর দেখো কার্বনেটের সংকেত কি, CO3। এই যে মাইনাস দ্বারা বোঝাচ্ছে এরা আছে নেগেটিভ, আর এখানে যে প্লাস দ্বারা বোঝাচ্ছে এরা আছে ধনাত্মক, পজিটিভ, ঠিক আছে, এইভাবে। এখন এখানে -2 আছে, -2 মানে কি, তার আধান হচ্ছে কত, -2। এই যে -2, মাইনাস থাকলে সেটা হচ্ছে অধাতু হয়ে যাবে, ঠিক আছে। এবং যোজনী হবে ওই পজিটিভ সংখ্যাটা, শুধুমাত্র সংখ্যাটা, মানটা। এবার দেখো হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেটও বলা হয়, এটাকে কি বলা হয়, বাইকার্বনেট। এর উপরে কয়টা মাইনাস আছে, দেখো এই যে -1 আছে। তো -1 যদি থাকে তাহলে এটার আধান হচ্ছে -1 এবং যোজনী হবে শুধুমাত্র 1। এরপর দেখো সালফেট SO4 2-, এই যে 2-, আধান কত, -2। মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে অধাতু এবং তাদের যোজনী কত হবে 2। ওকে, এরপর দেখো হাইড্রোজেন সালফেট, এই যে, ঠিক আছে, হাইড্রোজেন সালফেট HSO4-,
তো এটা এখানে আধান কত -1, আর যোজনী কত হবে মাইনাস বাদ দিয়ে যেটা থাকবে যে 1। তারপর দেখো সালফাইড SO3 2-, তাহলে এখানে -2 এটা হচ্ছে আধান আর শুধুমাত্র 2 হচ্ছে যোজনী। নাইট্রেট NO3-, যোজনী হচ্ছে এর আধান হচ্ছে -1, যোজনী হচ্ছে 1। নাইট্রাইট এর এখানে NO2-, যোজনী আধান হচ্ছে -1 এবং যোজনী হচ্ছে 1। ফসফেট PO4 3-, তাহলে এখানে 3- টা হচ্ছে কি আধান আর শুধুমাত্র 3 হচ্ছে তাদের কি যোজনী। তারপর দেখো যে হাইড্রোক্সাইড OH-, আধান কত -1 আর এর যোজনী কত প্লাস, আর এই মাইনাস যেহেতু সেটা এটা অধাতু। আর ফসফোনিয়াম এটা দেখো প্লাস আছে, তার মানে এটাও কিন্তু ধাতু। ওই যে উপরে যতগুলো প্লাস থাকবে ওটাই হবে তাদের আধান, তাহলে এখানে আধান বাদ দিলে মানে প্লাস বাদ দিলে যেটা থাকবে ওটা তাদের যোজনী। এই যে যৌগমূলক গুলো দেখালাম, এই যে 30টা মৌল, প্রথম আমরা 30টা মৌল দেখলাম প্রথম ক্লাসে, আর এখানে যে যৌগমূলক গুলো দেখলাম এই সবগুলো আমাদের কিন্তু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? কারণ যৌগের নামকরণ করতে হলে আমাদের সবগুলো কিন্তু লাগবেই, তো এগুলো আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখো একটা চার্ট ছিল তোমাদের অষ্টম শ্রেণীতে যখন তোমরা পড়তে, এরকম একটা চার্ট ছিল, সেই চার্টটা আমি এখানে দেখিয়ে দিলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা অজৈব যৌগের নামকরণ কিভাবে করতে হয় সেটা নিয়ে বিস্তারিত ভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। এই যে অজৈব যৌগের নামকরণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় মানে পরীক্ষায় তো আসুক বা না আসুক, কেন প্রত্যেকটা অধ্যায়ে মানে রসায়নের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য এই নামকরণ গুলো কিন্তু প্রয়োজন। তুমি যদি একটা মৌল দেখে, এই যে মনে করো একটা মৌল দেখলে, এটার যদি নাম না জানো, এটা যদি নাম তুমি না জানো, তাহলে তুমি সারা জীবনকে তুমি এটাকে HCl বলবা? এটার নাম তো আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিভাবে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের কোর্সটিতে এখনো ভর্তি হও নাই, তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। পেইড কোর্সের যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। 5টা সাবজেক্টের ভিতরে হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। প্রতিদিন সন্ধ্যা 8টার দিকে বা রাত 8টার দিকে তোমাদের ক্লাস হয়, বা 9টার দিকে, ঠিক আছে? 2টা করে ক্লাস হয় প্রতি সন্ধ্যা 8টার দিকে, আর সপ্তাহে 7 দিনই তোমাদের ক্লাস হবে। ভর্তির জন্য 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা, ঠিক আছে? এই নাম্বারটিতে যোগাযোগ করবা, সরাসরি কথা বলে ফোন করে যোগাযোগ করবা, তাহলে আবার ফোন না করে আবার টাকা পাঠাই দিয়ে না, সবাই ফোন করবা তারপর টাকা পাঠাবা, ঠিক আছে? এরপর যারা আর্টস এবং কমার্সের আছে তাদের জন্য 2টা সাবজেক্ট, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 2টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা মাত্র প্রত্যেক মাসে মাত্র 220 টাকার বিনিময়ে তোমরা 2টা সাবজেক্ট পড়তে পারবা ইনশাআল্লাহ। ওকে, আর যারা আমাদের হচ্ছে অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, অফলাইন কোর্সে ভর্তি হতে চাইলে, অফলাইন মানে আমাদের কোচিং এ সরাসরি এসে যদি ভর্তি হতে চাও, তো আমাদের কোচিংটা হচ্ছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এর আশেপাশে যে স্কুলগুলো রয়েছে চাইলে তোমরা এখান থেকে স্কুল থেকে আসতে পারো, যেমন ইকরামুন্নেসা, আলাতুন্নেসা, তারপর এখানে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল আছে, তারপরে এখানে নোভেশন স্কুল সহ যত আশেপাশে স্কুল রয়েছে, শেখ রাসেল সহ আরো যত স্কুলগুলো রয়েছে, বনানী, বনশ্রী যে আইডিয়াল স্কুল রয়েছে, তোমরা চাইলে এখানে এসে পড়তে পারো, কারণ এই সমস্ত স্কুলের অনেক ছেলেরা এখানে এসে ভর্তি হয়, ক্লাস করে, বা কলেজে যারা রয়েছে তারাও এখানে এসে ক্লাস করতে পারে, কারণ এখানে আমরা 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়িয়ে থাকি। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বার যোগাযোগ করে এখানে চলে আসে ভর্তি হতে পারো, আবার অফলাইনেও ভর্তি হতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।